আসসালামু আলাইকুম, আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আজকে আলোচনা করব বিখ্যাত পংক্তি এবং উক্তি, বাংলা সাহিত্যের বিখ্যাত পংক্তি এবং উক্তি সম্পর্কে। 1 নম্বর প্রশ্ন, কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না। উক্তিটি কোন উপন্যাসের? ঘ. বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের 7ম খণ্ডের 2য় পরিচ্ছেদের উক্তি কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না। 2 নম্বর, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটি রচয়িতাকে? ঘ. মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার রচিত আমারপন কবিতার চরণ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। 3 নম্বর, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলার দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? গ. যোগাযোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের 1ম অধ্যায়ের উক্তি কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে। সন্ধ্যাবেলার দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো। 4 নম্বর, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি? ক. মীর মোশাররফ হোসেনের। 5 নম্বর, একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ? গ. সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী 1894 কাব্যের নাম কবিতা সোনার তরী। এই কবিতার বিখ্যাত চরণ, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। 6 নম্বর, কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ, কার লেখা? ক. কৃষ্ণচন্দ্র মজুমদার। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের 1ম ও শ্রেষ্ঠ কাব্য সদ্ভাব শতক। এ কাব্যের দুঃখ বিনা সুখ হয় না। কবিতার চরণ, কেন পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ, কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। 7 নম্বর, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এ প্রবাদটির রচয়িতাকে? গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের 1ম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা 1866। এই উপন্যাসের উল্লেখযোগ্য উক্তি হল, পথিক তুমি পথ হারাইয়াছ, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। 8 নম্বর, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এ চরণদ্বয়ের লেখক? গ. মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার রচিত আমারপন কবিতার চরণ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। পাখি সব করে রব রাতি পোহাইল, পংক্তির রচয়িতাকে? ঘ. মদনমোহন তর্কালঙ্কার। পুরাতন রীতির শেষ কবি মদনমোহন তর্কালঙ্কার। তার বিখ্যাত বই শিশু শিক্ষার বিখ্যাত উক্তি, পাখি সব করে রব রাতি পোহাইল। অন্যান্য উক্তি, সকালে উঠে আমি মনে মনে বলি। 10 নম্বর, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। উক্তিটি করেছেন? খ. প্রমোদ চৌধুরী। ব্যাখ্যা, প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ গদ্য গ্রন্থের কথার কথা। প্রবন্ধে লিখেছেন, ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, কলমের মুখ হতে মানুষের মুখে নয়। উল্টোটা চেষ্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। 11 নম্বর, কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়ে গেনু ভালে তোর বেদনার টিকা। এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? ক. কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতার পংক্তি, কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা, দিয়ে গেনু ভালে তোর বেদনার টিকা। গাহি গান গাঁথিমালা, কণ্ঠ করে জ্বালা, দংশিল সর্বাঙ্গে মোর নাগবালা। 12 নম্বর, মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চেয়ে খাটে। কবিতার এই অংশ বিশেষ রচয়িতা? গ. সত্যেন্দ্রনাথ দত্ত।
আলোচ্য পংক্তিটি কবি সত্যেন্দ্র দত্তের বেণু ও বীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত খাঁটি সোনা কবিতার অংশ বিশেষ। 13 নম্বর, পথিক তুমি পথ হারাইয়াছ। উক্তিটি কার? খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা, 1866। এই উপন্যাসের উল্লেখযোগ্য উক্তি পথিক তুমি পথ হারাইয়াছ। উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে উক্তি করেছেন। 14 নম্বর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এ পংক্তিটি কার রচনা? গ. শেখ ফজলুল করিম। শেখ ফজলুল করিম রচিত স্বর্গ নরক কবিতার চরণ। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। 15 নম্বর, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? ঘ. শেখ ফজলুল করিমের। 16 নম্বর, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। উক্তিটি কার? ঘ. প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, প্রমোদ চৌধুরীর বিখ্যাত উক্তি। 17 নম্বর, বউ কথা কও বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত যামিনী। এ কবিতাংশটির কবি কে? খ. কাজী নজরুল ইসলাম। 18 নম্বর, শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এ অংশটুকুর মূল প্রতিপাদ্য? গ. অকৃতজ্ঞতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যের বিখ্যাত পংক্তি শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। 19 নম্বর, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। চরণটি কার রচনা? ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মিনী উপাখ্যান কাব্যের চরণ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল বলে কে পরিবে পায় হে, কে পরিব পায়। 20 নম্বর, বৈরাগ্য সাধনে দেশ সে আমার নয়। শূন্যস্থান পূরণ করুন। খ. মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এর লাইন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। 21 নম্বর, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। চারণটির কবি? ক. জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। 22 নম্বর, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার দেশ বছর চলি। খ. হাজার বছর। সৈয়দ শামসুল হক রচিত কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলোপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। 23 নম্বর, মরণ রে তুহু মম শ্যাম সমান। চরণটির রচয়িতা কে? ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীর অন্তর্গত লেখা মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘবরণ তুজ মেঘ জটা জুট রক্ত কমল কর। 20 নম্বর, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। চরণ দুটির রচয়িতা কে? খ. অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ সেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। তিনি বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তার রচিত গানের সংখ্যা প্রায় 206টি। এর মধ্যে 50 থেকে 60টি গান জনপ্রিয়। তার কয়েকটি বিখ্যাত গান: মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো, বধুয়া নিদ নাহি আঁখি পাতে, একা মোর গানের তরি, কে আবার বাঁশি বাজায়।
25 নম্বর, নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরো কি মনের আশা। উক্তিটি কার? খ রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্তের স্বদেশী ভাষা কবিতার চরণ। নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরো কি মনের আশা। কত নদী সরোবর কিবা ফল, চাতুরীর ধারা জল, বিনা কভু ঘুচে কি তৃষা। 26 নম্বর, যাত্রীরা রাত্রি হতে এলো খেয়াপার, বজ্রের তুর্যে এ গর্জেছে কে আবার। চরণ দুটি কার লেখা? ক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের খেয়াপারের তরণী কবিতার চরণ। যাত্রীরা রাত্রি হতে এলো খেয়াপার, বজ্রের তুর্যে এ গর্জেছে কে আবার। প্রলয়েরই আহ্বান ধ্বনিল কে বিশানে, ঝঞ্ঝা ও ঘন দেয়া শনিল রে ঈশানে। ঢাকার নবাব আহসানুল্লাহর মেয়ে মেহের বানু খানমের আঁকা একটি ছবি দেখে নজরুল রচনা করেন, কবিতাটি রচনা করেন। 27 নম্বর, মরিতে চাই না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উল্লেখ আছে? গ প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতার চরণ। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। 28 নম্বর, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কোন কবির লেখা? গ কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসের বিখ্যাত কবিতা আদর্শ ছেলে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। 30 নম্বর, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি তত্ত্ব আমরা বাঙালি। উক্তিটি করেন? ঘ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। 30 নম্বর, আজি রক্ত নিশি ভোরে, একই এ শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে। চরণগুলি রচয়িতাকে? খ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিশের ভাষী কাব্যগ্রন্থের বন্দি বন্দনা কবিতার চরণ। আজি রক্ত নিশি ভোরে, একই শুনি এ শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে। ওই কাহারা কারাবাসে, মুক্তি হাসি হাসে, টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়াতলে। 31 নম্বর, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। চরণগুলি কার রচিত? গ রবীন্দ্রনাথ ঠাকুর। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের হে মোর চিত্ত কবিতার চরণ। 32 নম্বর, আবার আসিব প্রিয় ধানসিঁড়িটির তীরে, কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? গ জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যের আবার আসিব ফিরে কবিতার চরণ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে। উল্লেখ্য, ধানসিঁড়ি নদী বর্তমানে ঝালকাঠি জেলায় অবস্থিত। 33 নম্বর, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। পংক্তিটির রচয়িতাকে? ঘ সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার চরণ। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। 34 নম্বর, ভায়া লাভ দেয় 3 হাতে, হেসে গান গায় দিন রাত। ছড়াটি কার সম্পর্কে? ঘ কাজী নজরুল ইসলাম। পিএসসি এর নন ক্যাডার অন্যান্য নিয়োগ পরীক্ষা। 3 নম্বর, ঘুম থেকে জেগে বৈশাখী ঝরে, কুড়াইছি ঝরা আম। লাইনটির লেখক বা কবি কে? ক বেগম সুফিয়া কামাল। কবি সুফিয়া কামালের পল্লী জননী কবিতার চরণ। বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোলে, ঘুম থেকে জেগে বৈশাখী ঝরে, কুড়াইছি ঝরা আম। ঊর্ধ্বশির যদি তুমি কুল মান ধনে, করিও না ঘৃণা তবু নিজ শির জনে। কবিতাংশটি কার রচনা?
খ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণলতিকা কবিতার লাইন। এ দুটো লাইনে কবি সমাজের উঁচু শ্রেণীর মানুষকে নিচু শ্রেণীর প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণে আহ্বান জানিয়েছেন। 5 নম্বর, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। উদ্ধৃতাংশটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যের একই পথ কবিতার চরণ। 6 নম্বর, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, পংক্তিটি কার? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতার চরণ সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। 7 নম্বর, আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমনে করিয়া হায়, পংক্তিটি কার? জসীমউদ্দিন। পল্লীকবি জসীমউদ্দিনের কবর কবিতার চরণ আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। 8 নম্বর, বার্ধক্য তাহায় যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে, উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ? ঘ যৌবনের গান। 9 নম্বর, বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, উক্তিটি কোন রচনার অংশ? গ যৌবনের গান। 10 নম্বর, অর্ধেক নারী মানবী তুমি অর্ধেক কল্পনা, উক্তিটি রচয়িতা কে? ক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের চৈতালি কাব্যের মানসী কবিতার চরণ অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। 11 নম্বর, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এ স্মরণীয় চরণটি কে লিখেছেন? ঘ সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় 1919 থেকে 2003 কবি ও রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কবিতা ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। 12 নম্বর, বাংলা মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবী রূপ খুঁজিতে যায় না আর, এ পংক্তিটি কার লেখা? গ জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যের কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবী রূপ খুঁজিতে যায় না আর। 13 নম্বর, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, কবিতাংশটি কার লেখা? ক জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যের সেই দিন এই মাঠ কবিতার চরণ, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি এই নদী নক্ষত্রের তলে, সেদিনও দেখিব স্বপ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। 14 নম্বর, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চরণটির রচয়িতা কে? গ সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতার চরণ, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। 15 নম্বর, অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, কবিতাংশটি কার রচনা? ক সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর সংগ্রাম চলবেই কবিতা লাইন এটি। 16 নম্বর, সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশকে পেয়েছি, কবিতাংশটি কার রচনা? খ সৈয়দ আলী আহসান। পংক্তিটি সৈয়দ আলী আহসানের ফেরা কবিতার অংশ। 17 নম্বর, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, কবিতার চরণটি কার লেখা? ঘ সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার চরণ। 18 নম্বর, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, পংক্তিটি কোন কবির রচনা? গ সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতার চরণ, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। 19 নম্বর, যবে উৎপীড়িতের কন্দ্রন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, এই 2 লাইন কাজী নজরুল ইসলামের কোন কবিতার? গ বিদ্রোহী। 20 নম্বর, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, পংক্তিটি কার? ঘ রবীন্দ্রনাথ ঠাকুর।
এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 11 অক্টোবর 1914, 23 আশ্বিন 1321 বুদ্ধ গয়া রচনা করেন। 21 নম্বর মোমো, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, কোন কবিতার চরণ? ক. বিদ্রোহী। 22 নম্বর বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, কোন কবি লিখেছেন? ক. মোহাম্মদ মনিরুজ্জামান। মোহাম্মদ মনিরুজ্জামান রচিত শহীদ স্মরণে কবিতার পংক্তি, কবিতায় আর কি লিখব, যখন বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। 23 নম্বর মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, কার উক্তি? গ. রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধের বিখ্যাত উক্তি, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। 24 নম্বর বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, পংক্তিটি রচয়িতাকে? ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতার চরণ, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। 25 নম্বর এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ না হয়ে চোখের জলে, পংক্তিটি কোন কবি রচনা? গ. জসিমউদ্দিন। জসিমউদ্দিনের কবর কবিতার চরণ, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে। 26 নম্বর সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, কার লেখা? খ. জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার লাইন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। 27 নম্বর জালি লাউয়ের ডগার মতন বাহু দুখান সরুম, কার প্রসঙ্গে বলা হয়েছে? গ. রূপাই। জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ কবিতার চরণ, রূপাই সম্পর্কে বলা হয়েছে। 28 নম্বর তবুও থাবে না যৌবন বেগ, জীবনের উল্লাসে, কার রচনা? গ. কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের উক্তি, তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে, জীবন বন্দনা কবিতা। 29 নম্বর আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কোন কবিতার চরণ? গ. নির্ঝরের স্বপ্নভঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। 30 নম্বর যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই, উক্তিটি কোন লেখকের? ঘ. মোতাহের হোসেন চৌধুরী। উক্তিটি মোতাহের হোসেন চৌধুরীর সাংস্কৃতিকতা প্রবন্ধে পাওয়া যায়। 31 নম্বর কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, কবি কার প্রসঙ্গে লিখেছেন? গ. রূপাই। পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ কাব্যের চরণ, এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথা চুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, এখানে চাষার ছেলে রূপাই। 32 নম্বর ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ বিকারী দশা তবে কেন তোর আজি, পংক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত? গ. বঙ্গভাষা। মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের বঙ্গভাষা সনেটের চরণ। 33 নম্বর ভাত দে হারামজাদা। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, পংক্তিটি রচয়িতাকে? ঘ. রফিক আজাদ। রফিক আজাদের বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। রফিক আজাদ 1941 সালে 14 ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গুনি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, সম্পাদক, একজন মুক্তিযোদ্ধা। 12 মার্চ 2016 পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার রচিত কাব্য অসম্ভবের পায়ে 1973, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে 1974, নির্বাচিত কবিতা 1975, চুনি আমার অর্কেডিয়া 1977। 34 নম্বর গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, কে বলেছেন? গ. কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা কবিতার চরণ। 35 নম্বর গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী।
গ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যের যেতে নাহি দিব কবিতার চরণ, কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী, চলিতেছে যতদূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দেব না তোমায়। ৩৬ নাম্বার, আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন, কোন কবি বলেছেন? খ সমর সেন। আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন, কবি সমর সেনের বিখ্যাত উক্তি। সমর সেন নাগরিক কবি হিসেবে খ্যাত। উল্লেখ্য, আল মাহমুদের সোনালী কাবিন কাব্যের চরণ, আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। ৩৭ নাম্বার, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, পংক্তিটি কোন কবির লেখা? গ জসিমউদ্দিন। পল্লীকবি জসিমউদ্দিনের ১ পয়সার বার্ষিক কাব্য গ্রন্থের আসমানি কবিতার চরণ, আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। ৩৮ নাম্বার, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেও সে মরে নাই, উক্তিটি কার? ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প জীবিত মৃত এর একটি বিখ্যাত উক্তি এটি। ৩৯ নাম্বার, ৩৯ এ জগতে হাই সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, চরণটি কোন কবিতার অংশ? ঘ ২ বিঘা জমি। ২ বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতার চরণ, এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ৪০ নাম্বার, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল, রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া? গ কাবুলিওয়ালা। উদ্ধৃতাংশটি রবীন্দ্র ঠাকুরের কাবুলিওয়ালা গল্প থেকে নেয়া। গল্পটিতে মূল দুটি চরিত্র, একটি রহমত ও অন্যটি তার ছোট্ট বন্ধু মিনি। ৪১ নম্বর, আপন ঘরে বোঝাই শোনা, পরকে করে লেনা দেনা, চরণ দুইটি রচয়িতাকে? লালন শাহ। ৪২ নম্বর, জলে পুড়ে মরে সার খার তবু মাথা নোয়াবার নয়, কবিতাংশটি কার লেখা? খ সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের দুর্বল কবিতার চরণ, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সার খার তবু মাথা নোয়াবার নয়। ৪৩, অলিক কুনাট্য রঙ্গে মজলোক রারে ও বঙ্গে, কার উক্তি? খ মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত শর্মিষ্ঠা নাটকের প্রস্তাবনায় লিখেছেন, অলিক কুনাট্য রঙ্গে মজে লোকে রারে ও বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। উল্লেখ্য, উক্তিটি রামনারায়ণ তর্করত্নের উদ্দেশ্যে লেখা। সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না, বলেছেন। ঘ রবীন্দ্রনাথ। ৪৫ নম্বর, চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক, বলেছেন। খ কাজী নজরুল ইসলাম। ৪৬ নম্বর, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে, তাই যাহা আসে কই মুখে, কোন কবিতার অন্তর্গত? ঘ আমার কৈফিয়ত। কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতার চরণ এটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, খোকা তুই কবে আসবি, অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পংক্তি রচিত হয়েছিল। ঘ বায়ান্নের ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর উবায়দুল্লাহ দ্বারা। আবু জাফর উবায়দুল্লাহর মাগো ওরা বলে কবিতার চরণ, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা। কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ সাতনরিহার ১৯৫৫ অন্তর্গত। কবিতাটিতে একজন সাধারণ পরিবারের ছেলের ভাষা আন্দোলনে অংশগ্রহণ ও প্রতিজ্ঞা, তার সংগ্রাম, ভাষার প্রতি দরদ, ছেলের জন্য বাঙালির শাশ্বত এক মায়ের প্রতীক্ষার বিষয়টি উঠে এসেছে। উল্লেখ্য, কবিতাটি কবি ঘটনার দিনই লিখেছিলেন, অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, উক্তিটি কার? গ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, উক্তিটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ কবিতা থেকে নেয়া। ৪৯, ধরণীর কোনো এক দিনতম গৃহে যদি জন্মে প্রেয়সী, কার লেখা? ক মহিতলাল মজুমদার। মহিতলাল মজুমদারের চরণ, ধরণীর
কোনো এক দিনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্গ হইতে বিদায় কবিতার চরণ। ধরাতলের দিনতম ঘরে যদি জন্মে প্রেয়সী আমার। নদী তরে, নদীর তীরে কোনো এক গ্রাম্য প্রান্তে প্রচণ্ড কুঠিরে অশ্বচ্ছায় সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমি লাগায়া সযতনে। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। চরণ দুটির কবিকে ঘ মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের সনেটে কপোতাক্ষ নদ সতত হে নদ তুমি পরমোর মনে। 51 হায় রে কোথা সে বিদ্যা যে বিদ্যা বলে দূরে থাকি পার্থ রথি তোমার চরণে। চরণ দুটির কবিকে ক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ব্যাংক নিয়োগ পরীক্ষা আসা প্রশ্নসমূহ। 1 নম্বর, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? পংক্তির স্রষ্টা ক সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের কাব্য কন্দসী 1937। এ কাব্যের বিখ্যাত কবিতা উট পাখির চরণ অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। 2 নম্বর, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এ শ্লোকের রচয়িতা গ চাণক্য পণ্ডিত। চাণক্য নীতিশাস্ত্রের প্রথম শ্লোক দ্বিতঞ্চা নৃপতঞ্চা নৈব তুলং কদাচন। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজতে, অর্থাৎ পাণ্ডিত্য ও রাজত্ব কখনোই সমান হতে পারে না। রাজা কেবলমাত্র নিজ রাজ্যেই সম্মান পান, বিদ্যান বা স্বদেশ বিদেশ সর্বত্র সম্মান পান। নাম্বার, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। পংক্তিটির রচয়িতা গ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শিশির বিন্দু কবিতার চরণ। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। 4 নম্বর, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই অমর পংক্তির রচয়িতা ক শেখ ফজলুল করিম। শেখ ফজলুল করিম রচিত স্বর্গ নরক কবিতার চরণ। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর। 5 নম্বর, এগার চাষি নিঘুম রাতে বাঁশের বাঁশরি সুরে, ওই না গায়ের মেয়ের সাথে গহন ব্যথায় সুরে। চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত। ক নকশি কাঁথার মাঠ। 6 নম্বর, চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা। বাক্যটি কার রচনা? ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের মানুষকে কবিতার চরণ। চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা, যতনে হৃদয়েতে সমুদয় বাসা। 7 নম্বর, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এই অমর চরণ দুটি কে লিখেছেন? খ অন্নদাশঙ্কর রায়। 1971 সালের 22 জুলাই অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখেন। যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। 8 নম্বর, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কবিতাংশটি কার? খ রবীন্দ্রনাথ ঠাকুর। চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যের রূপ নারায়ণের কুলে কবিতার অংশ। 9 নম্বর, মাইকেল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম আমার মাতৃভাষা। মুনির চৌধুরীর উক্তিটি মুনির চৌধুরী। মোরেশ বসুর ধ্রুপদী উপন্যাস গঙ্গা 1957। নদীকেন্দ্রিক এই উপন্যাসের উপজীব্য দক্ষিণবঙ্গ, বিশেষত অবিভক্ত 24 পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন সংগ্রামের কাহিনী। উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়। 3 নম্বর, কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? গ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। কাজী ইমদাদুল হকের একটি অসমাপ্ত উপন্যাস আবদুল্লাহ
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহ আধুনিক শিক্ষায় শিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু কুসংস্কার বিরোধী। 4 নম্বর, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কি? গ. জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। পদ্মা নদীর তীর সংলগ্ন কেতুপুর গ্রাম এবং তার আশেপাশের কয়েকটি গ্রামের মাঝি ও জেলেদের জীবন সংগ্রামের কাহিনীকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত হয়েছে। 5 নম্বর, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? খ. 7 সাগরের মাঝি ফারুক আহমেদ। কবি ফারুক আহমেদের 7 সাগরের মাঝি কাব্যগ্রন্থের উপজীব্য হচ্ছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। বাংলা কবিতায় রেনেসাঁর যে সুরটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সৃষ্টি করেছিলেন, কবি ফারুকের 7 সাগরের মাঝি তারই পরিপূরক। পিএসসি, নন ক্যাডার এবং অন্যান্য নিয়োগ পরীক্ষা। 1 নম্বর, স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? ঘ. ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস ঘরে বাইরে 1916। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত এ উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বদেশিকতার সমালোচনা, অন্যদিকে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্কের। 2 নম্বর, উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কোনটি? ক. কর্ণফুলী। আলাউদ্দিন আল আজাদের উপন্যাস কর্ণফুলী 1962 উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত। চাকমাদের জীবন সংগ্রামের চিত্রই এ উপন্যাসের উপজীব্য। এতে চাকমা ভাষাও ব্যবহার করা হয়েছে। 1 নম্বর, শামসুদ্দিন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজীব্য হল? খ. নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে সার্থকভাবে সাহিত্যে উপস্থাপনের ক্ষেত্রে শামসুদ্দিন আবুল কালাম অতুলনীয়। তার উপন্যাসের মধ্যে আলমনগরের উপকথা, কাঞ্চন গ্রাম ছাড়া বাকি সব প্রায় লোকস্পর্শী, নিম্নবর্গের মানুষ ও তাদের জীবন নিয়ে লেখা। 1 নম্বর, আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি? ক. ব্যক্তিসত্তার জাগরণ।